22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধন থেকে বিজেপি কি বোঝাতে চাইছে? মানুষদের চাকরি নেই, জবলেস, এডুকেশন নেই, করাপশান আছে, কিন্তু সেদিকে নজর নেই। শুধু একটাই নজর আছে যে ভোট আসার ঠিক আগে রাম মন্দিরের নাম নিয়ে হিন্দু মুসলিম নাম করে একটা উত্তেজিত করে ভোটটা নিয়ে নেওয়া। এটাকে কিভাবে মানুষ দেখবে? শুধু মানুষ কেন, এই মুহূর্তে যুব সমাজের একটাই আমাদের, দেখুন আমরা পুলওয়ামা দেখেছি, আমাদের 48 জন সেনা জওয়ানের ছিন্ন ভিন্ন দেহ দেখেছি রাস্তায় পড়ে থাকতে গত বছর। আর সেই পুলওয়ামাকে কেন্দ্র করে একটা প্রধানমন্ত্রী সেই মুহূর্তে সে একটি স্টেজে গিয়ে বলছে কি নেতা জওয়ানকে নাম পে হামে এক ভোট নেই মিল সকতে। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটার বিরোধী আমরা। আমাদের কথা হলো যে পুলওয়ামা আজকে সত্যপাল মালিক জম্মু কাশ্মীরের সেই সময়কার গভর্নর বলছে যে তাদের রাস্তায় থ্রেট ছিল, তাদেরকে প্লেনে করে নিয়ে যাওয়ার জন্য তারা আবেদন করেছিল, কিন্তু হোম মিনিস্ট্রি থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয় যে না, ওদেরকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ আর তারপর অর্ণব গোস্বামীর যে সমস্ত হোয়াটসঅ্যাপ লিক বেরোলো বাইরে, যেখানে বলা হলো যে পুলওয়ামা আমাদেরকে ডিভিডেন্ড দিয়েছে, তার থেকে প্রমাণ করা গেল। এবং সত্যপাল মালিকের কনস্ট্যান্ট কথাবার্তা, সত্যপাল মালিক বিজেপির লোক, তিনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে বিজেপি এইটা নিজেদের ভোট ব্যাংকের প্রচার করার জন্যই 48টা লোকের খুন করেছে। সে বছর ছিল পুলওয়ামা, এবছর রাম মন্দির। অর্থাৎ মানুষকে ভাবতে দেবে না। আমাদেরকে, আপনাদেরকে, আমাদের যারা সাধারণ বেরোজগার মানুষ, যখন আমরা প্রশ্ন তুলব আমাদেরকে বলবে দেখো এখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তুমি প্রশ্ন তুলছো। এই প্রশ্নটা বারবার আমাদের সামনে আসবে। আর শুনুন, ভারতবর্ষ যদি ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বলে যদি সেকুলার ওয়ার্ডটা আজকে নাও থাকতো, তাও ভারতবর্ষের মাইন্ডসেট কোনোদিন ধর্মীয় ছিল না। ভারতবর্ষ চিরকাল সেকুলার স্টেট। আমরা নতুন বছরের 7 তারিখে जब जरूरत पे बोला यहाँ पे জনগণের ব্রিগেড করবে। নতুন বছরের 7 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশ হবে। আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মানে আমাদের কাছে একটা লড়াই, আন্দোলন, সংগ্রামের ক্ষেত্র। গোটা পশ্চিম বাংলার লক্ষ লক্ষ মানুষ তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমায়েত হবে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থেকে আওয়াজ উঠবে। আমাদের নতুন বছরের সবচেয়ে প্রিয় শব্দটা হচ্ছে পাল্টে দাও। এই রাজ্য এবং দেশে যে সরকার চলছে, সরকার দুটোকে পাল্টে দাও। 22 তারিখ অযোধ্যা, এখন অযোধ্যার নাম পাল্টে গেছে, এখন অযোধ্যার নাম হয়ে গেছে অযোধ্যা ধাম স্টেশন। অযোধ্যাতে নামলে তড়ি ঘড়ি করে বিমানবন্দর বানানো গেছে। তো এটা যখন বলছিলাম আমাকে বললো একজন, আপনি কি রাম ভক্ত নয়? কে বললো আমি হনুমান ভক্ত? আমি তো রামই ভক্ত। কিন্তু ভারতবর্ষে তো কোটি লক্ষ মন্দির আছে, ভারতবর্ষে 60 লক্ষ মসজিদ আছে। তো ভারতবর্ষের কারখানা কোথায়? রামের থাকার ঘর বানানো হচ্ছে, রামলালার থাকার জন্য ঘর তো আছে ভারতবর্ষে, আবার নতুন করে রামলালার ঘর বানানো হচ্ছে। কিন্তু चुनाव में जो बात कहा था हमारे प्रधानमंत्री जी ने चुनाव के आगे 2014 साल में क्या बात कहा? हमारे प्राइम मिनिस्टर तब प्राइम मिनिस्टर नहीं बना था, उन्होंने कहा था सबके लिए काम होगा। उन्होंने हमारे सामने वोट के आगे ये बात कहा था 2 करोड़ हासिल आगे चलेगा। प्रति বছর 2 কোটি বেকারের চাকরি হবে, প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি হবে। 2014 থেকে 2024 মানে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হতে পারত। আমার বছর দাঁড়িয়ে 10 বছরে 1 কোটি বেকারের চাকরি হয়নি। ভারতবর্ষের সরকার সার্ভে করেছে, সেই সার্ভে রিপোর্টে 1 কোটি নতুন ছেলেমেয়ের চাকরি হয়। খালি মন্দির আছে, 8টা মন্দির হবে। বললো মসজিদ আছে, প্রয়োজনে মসজিদ হতে পারে, মন্দির হতে পারে। আর আমরা বললাম 2 कोटी बेकार चाकरी की हो। 2024 के चुनाव के पहले
मोदी जी को ये बात सबके सामने खुलेआम कहना है जो चुनाव में आपने जो कहा था, चुनाव के सामने आपने जो कहा था उसका क्या हुआ। আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের যুবরা এই ইনসাফ চেয়ে কোচবিহার থেকে কলকাতা হেঁটেছে। যখন কোচবিহার থেকে কলকাতা হাঁটছিল টিভি অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিল। আজকে একজন আমাকে SMS পাঠিয়েছে যে কি হচ্ছে এখন বাংলায়। আমি বাংলায় এখন নবীন চোর আর প্রবীণ চোরের দ্বন্দ্ব হচ্ছে। বাংলায় এখন নতুন চোর, নবীন চোর আর প্রবীণ চোরের দ্বন্দ্ব হচ্ছে। নবীন তৃণমূল আর প্রবীণ তৃণমূল তার লড়াই হচ্ছে বাংলায়। টিভি ওই নিয়ে ব্যস্ত, টিভিটা ওই নিয়ে ব্যস্ত ছিল। 50 দিন যখন হেঁটে ফেললো আজকে ওরা দেখাতে বাধ্য হলো, ব্রিগেড নিয়ে প্রেস কনফারেন্স ওরা দেখাতে বাধ্য হলো। কোচবিহার থেকে কলকাতা হাঁটলো। আমরা এর আগে অনেক হাঁটা দেখেছি। আমরা কয়েক মাস আগে পঞ্চায়েতের আগে পশ্চিমবাংলার যুবরা এখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইপো একটা যাত্রা করেছিল, কি যেন নাম, নবজোয়ার যাত্রা। ওই নবজোয়ার যাত্রায় আমি প্রথম ক্যারাভানের নাম শুনলাম, ক্যারাভান। ভাইপোর যাত্রায় ক্যারাভান ছিল, এমন গাড়ি যেখানে শীততাপ নিয়ন্ত্রিত, খাওয়া থাকা চান করা বাথরুম সবকিছু ব্যবস্থা। এবং ভাইপো যেখানে থাকতো যাত্রা শেষ হতো সেখানে তাবু ফেলা হতো। প্রায় পুলিশের কোলে কোলে চড়ে ভাইপো নবজোয়ার যাত্রা করলো। আর আমাদের পশ্চিমবাংলায় ডিআইএফআই, আমাদের বাংলার মীনাক্ষী, ধ্রুবজ্যোতি, কলতামরা জনগণের সঙ্গে পায়ে পা মিলিয়ে কোচবিহার থেকে কলকাতা হেঁটে দিল। পুলিশের কোলে চলে না, জনগণের সঙ্গে পায়ে পা মিলিয়ে। আর রাস্তাঘাটে আওয়াজ তুললো যে কেন ইনসাফ মিলবে না। পশ্চিমবাংলায় কয়েকদিন আগে একটা শিল্প সম্মেলন ছিল, শিল্প সম্মেলন শেষ হয়ে গেল। শিল্প সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলল 118টা মৌ স্বাক্ষরিত হয়েছে শিল্প সম্মেলনে। এর আগের বারে শিল্প সম্মেলনে বলেছিল 70টা মৌ স্বাক্ষরিত হয়েছে। 2011 সাল থেকে প্রতি বছর আমরা শিল্প সম্মেলনই দেখছি। শিল্প সম্মেলনে আম্বানি আসছে, শিল্প সম্মেলনে অমিতাভ বচ্চন আসছে, শিল্প সম্মেলনে সঞ্জীব গোয়েঙ্কা গান গাইছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলবে। শিল্প সম্মেলনে বাউলিরাম হাঁটছে, শিল্প সম্মেলনে সিনেমাটিস্টদের মেলা। আর আমরা দেখলাম 2004 সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সেই সময় 15,000 কোটি টাকার শিল্পে বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এরা সেই পশ্চিমবাংলা থেকে শিল্প দাঁড়িয়েছিল। আর 2011 সাল থেকে 2023 সাল শুধু বলেই গেল শিল্প সম্মেলন হচ্ছে আর শিল্প হচ্ছে। উল্টে আমাদের গারুলিয়ার অন্নপূর্ণা কটন মিলটা বন্ধ হয়ে গেল। উল্টে সামনাগড়ে রামচরক টিএমটি বার কারখানাটা বন্ধ হয়ে গেল। উল্টে 2012 সালে ইঞ্চের কারখানা বন্ধ হয়ে গেল। উল্টে কয়েকদিন আগে ইন্ডিয়া জুট মিল বন্ধ হয়ে গেল। উল্টে কয়েকদিন আগে পানামা ব্লেড বন্ধ হয়ে গেল। নতুন কারখানা হলো না, লোক হাতে চাকরি হলো না। ইনসাফ চাইবে না। বাংলার ছেলে মেয়েরা কাজ করতে বাংলা বাইরে চলে যাচ্ছে, খারাপ লাগে বলতে, খুব খারাপ লাগে বলতে। আমি কয়েকদিন আগে গেছিলাম দেহঙ্গায় 3টি ছেলের মৃতদেহ এসেছিল। 3টে ছেলে পরিযায়ী শ্রমিক, তারা হচ্ছে কর্ণাটকে কাজ করতে গেছিল। গিয়ে দেখি 17 বছর বয়স, একটা 18 বছর বয়স আর একটা 17 বছর বয়স, মাধ্যমিক পাস করেই কর্ণাটকে চলে গেছে। কি কাজ করতে গেছিল ব্যাঙ্গালোরে জিজ্ঞেস করলাম, বললো ব্যাঙ্গালোরে ময়লা কাপড় ফেলার কাজ করতো। ব্যাঙ্গালোরে ময়লা ফেলার কাজ করতে চলে যাচ্ছে। ভারতবর্ষ পশ্চিমবাংলার বাইরে বোরখানের কাজ করতে চলে যাচ্ছে। ভারতবর্ষের বাইরে কনস্ট্রাকশনের কাজ চলে যাচ্ছে। পশ্চিমবাংলার বাইরে যে কোনো কাজ করে মাধ্যমিক দেওয়ার পরে লেখাপড়া সামান্য করে ট্রেন ধরে হাওড়া শিয়ালদা হয়ে চলে যাচ্ছে। এবং আমরা যখন করোনার সময় দেখেছিলাম যে আমাদের আশেপাশে গোটা পশ্চিমবাংলাতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। আর পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার জনগণ যারা 2011 সালে ঘোষণা করেছিল যে পশ্চিমবাংলায় পরিবর্তন হলে এলে পরে পশ্চিমবাংলায় আরো বেকার চাকরি হবে, সেই পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবাংলার বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। তারা ইনসাফ চাইবে না, তারা ইনসাফ চাইবে না। আমাদের ছেলে মেয়েরা কোচবিহার থেকে কলকাতা আসছে।
আমাদের ছেলে মেয়েরা 7 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সমস্ত প্রশ্নের জবাব চাইবে। আর দেশের সমস্ত অংশের, রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমরা বলবো যে যারা ভেবেছিলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আপনি আপনার জীবনের অভিজ্ঞতায় বুঝে গেছেন যে মোদি হ্যাঁ তো मुमकिन कुछ नहीं है, मोदी है तो आपके लाइफ में कुछ नहीं है, सब कुछ बिक जाना। আপনারা যারা ভেবেছিলেন চায়ের দোকানে চা বিক্রি করা মানুষ ভেবেছিলেন বোধহয় আমার সহযোদ্ধা একজন চায়ওয়ালা সে প্রধানমন্ত্রী হচ্ছে, আর আমরা এত বছর পরে দেখলাম যে চা ব্যস্ত কিনা এটা প্রমাণ হয়নি, কিন্তু দেশ বিক্রি করে দিচ্ছে, দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে, দেশের রাস্তায় তো কারখানাগুলো বেঁচে দিচ্ছে, দেশের মানুষের যে রক্ত ঘামে তৈরি দেশের মানুষের সম্পদ বিক্রি করে দিচ্ছে। যারা মনে করছে ঠান্ডার মধ্যে কি হলো, এরা হঠাৎ মাইক বেঁধে এখানে মিটিং করছে, তাদেরকে বলছি আজ নয়তো কাল আপনার ঘরে স্মার্ট মিটার বসবে, আজ নয়তো কাল আপনাকে ইউনিট প্রতি বিদ্যুতের দাম 12 টাকা নয় 50 টাকা দিতে হবে, আজ নয়তো কাল আপনাকে বিদ্যুতের জন্য রিচার্জ করতে হবে, আজ নয়তো কাল যেমন ভাবে আপনার চাকরির অধিকার ওরা কেড়ে নিয়েছে, যেমন ভাবে আপনার শিক্ষার অধিকার ওরা কেড়ে নিচ্ছে, তেমন ভাবে আজ নয়তো কাল আপনার বিদ্যুৎ পাওয়ার অধিকার কেড়ে নেবে, আপনার জল পাওয়ার। দমদমের বিভিন্ন জায়গায় জলের মিটার বসে গেছে, এখন ময়লার জল টাকা দিচ্ছেন, এমনি ট্যাক্স দিচ্ছেন, এরপর জলের মিটার আপনার জল পাওয়ার অধিকার কেড়ে নেবে। কারণ এরা মুখে বলছে রাম নাম, এরা রামের কথা মুখে বলছে। আমার তো খারাপ লাগছিল যে গীতা পাঠে শুভেন্দু অধিকারীকে দেখে, শুভেন্দু অধিকারী গীতা পাঠ করছে, আমাকে যদি জেলে নিয়ে যায়, আদালতে দাঁড়িয়ে আমাকে যদি কিছু বলতে বলে, হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি সংবিধান হাতে নিয়ে বলবো যে আমি যা বলছি সত্য বলছি, সত্য বই মিথ্যা মিথ্যা বলছি না। শুভেন্দু অধিকারীকে যদি কোর্টে নিয়ে যায়, শুভেন্দু অধিকারী গীতা হাতে বলবেন যা বলছি সত্য বলছি, সত্য বই মিথ্যা বলছি না। কিন্তু গীতা হাতে নিয়ে শুভেন্দু অধিকারী কি সত্যটা বলেছেন? 2016 সালে টিভির পর্দায় আমরা দেখেছি খবরের কাগজ পুড়ে শুভেন্দু অধিকারীকে টাকা দিতে, সেই শুভেন্দু অধিকারী আমাদের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে গীতা পাঠ করার নেতৃত্ব দিচ্ছেন। আপনাকে বলছেন ন্যায়ের সঙ্গে যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। আরে অন্যায় তো ভারতবর্ষের মানুষের সঙ্গে, আর সেই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ আমরা তো সেই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ আমাদের করতে হবে। আর এই চোরে চোরে মারতো তো ভাই, এক সময় ভাই কুমার শুভেন্দু অধিকারী দুজনে মিলে গান গাইতো যে আমরা দুটো ভাই, দিদির গান ভাই। এখন এই চোরে চোরে দুই মারতো ভাই, একজন তৃণমূলের একজন বিজেপিকে। একজন আমার বলছিল যে তৃণমূল পশ্চিমবাংলার বিধানসভায় বিরোধী আছে, না পশ্চিমবাংলার বিধানসভা বিরোধী শূন্য, কারণ পশ্চিমবাংলার বিধানসভায় তৃণমূলের এটিম আর তৃণমূলের পিটিম আছে। কিন্তু যদি বা এই ধরনের রাজনীতি করার লোকেদেরকে নিয়ে থেকে থাকে, আমি আপনাদেরকে বলছি ব্যারাকপুর এমন একটা জায়গা, বলতে আজকে আক্ষেপ হয়, এই ব্যারাকপুরের মাটিকে একটা সময় মানুষ মঙ্গল পাণ্ডের জন্য চিনত। এই গারুলিয়া থেকে শুরু করে নীলগঞ্জ থেকে শুরু করে ওই নৈহাটি পর্যন্ত এই এলাকা বাংলাকে রামপ্রসাদ সেন দিয়েছে, সমরেশ বসুকে দিয়েছে, শ্যামল মিত্র দিয়েছেন, বঙ্কিমচন্দ্র দিয়েছেন, সুনীল চট্টোপাধ্যায় দিয়েছেন। অনেক বড় বড় মানুষের জন্য এই ব্যারাকপুরের মাটিকে লোকে চিনত। আর আজকে গোটা বাংলা দেখছে ব্যারাকপুরের মাটি এমন এক মাটি, যে মাটি দেখলো অন্য দলের কর্মী সমর্থক ছেড়ে দিন, রাজনীতির নাম করে কিরকম ভাবে নিজের কর্মী নিজের সমর্থকদের পিঠে ছুরি মারা যায়। আজ থেকে 5 বছর আগে যখন এখানে লোকসভার ভোট হয়েছিল, তৃণমূলের কর্মীরা হাতে তৃণমূলের পতাকা নিয়ে দীনেশ ত্রিবেদীর পেছন পেছন মিছিল করেছিল। এখন তৃণমূলের সেই কর্মীরা রাস্তার ধারে তৃণমূলের পতাকা নিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে, আর দীনেশ ত্রিবেদী ওদেরকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে এখন বিজেপি পার্টি অফিসে গিয়ে বসে আছে। আর তৃণমূলের এই কর্মীরা যখন দীনেশ ত্রিবেদীকে নিয়ে মিছিল করছিল, তখন পাশের রাস্তা দিয়ে বিজেপির কর্মীরা অর্জুন সিংকে নিয়ে বিজেপির পতাকা হাতে মিছিল করছিল। অর্জুন সিং আবার বিজেপির কর্মীদেরকে ক্যাবলার মতো রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে এখন মমতা ব্যানার্জির পার্টি অফিসে গিয়ে মমতা ব্যানার্জি হাওয়াই চটি পরিষ্কার করছে। এই হচ্ছে ব্যারাকপুরের মাটি। এখানে তৃণমূলের কর্মীদের পিঠে ছুরি মেরেছে তৃণমূলের নেতা, আর বিজেপির কর্মীদের পিঠে ছুরি মেরেছে বিজেপির নেতা। কিন্তু আমরা মাথা উঁচু করে বলতে পারি, এই ব্যারাকপুর যেরকম দিনের পর দিন বামপন্থীদেরকে জিতিয়েছে, তেমন আবার কমরেড তরিত তোপদার, কমরেড গার্গী চ্যাটার্জি, কমরেড সুহাসিনী আলী, তারা গত 3টে ভোটে এখানে জেতেননি। কিন্তু মাথা উঁচু করে বলতে পারি, তরিত তোপদার হতে পারে, সুহাসিনী আলী হতে পারে, গার্গী চ্যাটার্জি হতে পারে, বামপন্থী কর্মীদের পিঠে ছুরি মারিনি। অর্জুন সিং আর দীনেশ ত্রিবেদীর মতো নিজের কর্মীদের সঙ্গে গদ্দারি করেনি। আমরা ভোটে হেরে গেছি, কিন্তু মাথা উঁচু করে হাতে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা হেরে গেছি, কিন্তু আমরা হারিয়ে যাইনি। আমরা বেইমানি করে নিয়ে আমরা ময়দান থেকে পালিয়ে যাইনি।
সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, যখন আমরা এখানে জিতেছি তখন আপনারা আমাদেরকে দেখেছেন, যখন আমরা হেরেছি আমাদেরকে আপনারা তখনও দেখেছেন। মাথা উঁচু করে সেদিন রাজনীতি করেছি, মাথা উঁচু করে আজকেও রাজনীতি করছি, আগামী দিনেও করবো। কি চলছে আমাদের দেশে, আমাদের রাজ্যে? রাম মন্দিরের কথা বলছিল উনি বলার সময় 2019 সালের সেপ্টেম্বর মাসে, এত বছর ধরে চলে আসা মামলা 2019 সেপ্টেম্বরে, আমার খুব ভুল না, সেপ্টেম্বর না হলে নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিল যে অযোধ্যায় আবার মন্দির তৈরি হবে। 2020 মার্চ মাস থেকে কোভিড শুরু হলো। প্রথম কোভিড আপনাদের মনে আছে, লকডাউন, রাস্তাঘাট ফাঁকা শুনশান, অফিস কাছারি বাজার দোকান সব বন্ধ, মানুষ অক্সিজেনের অভাবে বিছানা শুয়ে শুয়ে মারা যাচ্ছে, হাসপাতালে একটা বেড নেই। কবে আবার সবকিছু আগের মতো হবে, আদৌ কোনদিন হবে কিনা আমরা জানি না। সেই অবস্থার মধ্যে 5ই মে 2020 সালে লকডাউন চলছে, তার মধ্যে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। মোদী অমিত শাহ গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, বলার কিছু নেই। তারা বললেন যে হ্যাঁ ভাই, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওখানে মন্দির তৈরি করা হবে, ও পৃথিবী চুলো হয়ে যাক, দেশের মানুষ চুলো হয়ে যাক, কোভিড হোক, যা হোক, লোকে মরে মরুক, আমাদেরকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মন্দির তৈরি করতে পারি, আমার মন্দির তৈরি করতে চলে গেছি। ভালো কথা বলেছে, আমাদের কারোর বলার কিছু নেই। বাঁকুড়াকে বলছি, এই ব্যারাকপুরে বিরাট শিল্পাঞ্চল, এখানে মানুষ গতর খাটিয়ে ঘাম ঝরিয়ে খায়, তৃণমূলের নেতাদের মতো চুরি করে খায় না। আপনাদের বলি, এই ভারতের সুপ্রিম কোর্ট 2019 সেপ্টেম্বরে যারা রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির করার, তার 3 বছর আগে 2016 সালে এই ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সমকাজে সমবেতন দেওয়ার। দেশে আইন করতে হবে সরকারকে, সমকাজে সমবেতন দিতে হবে। ওই টেম্পোরারি চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি, প্রফেশনাল চাকরির নাম করে একই কাজ করার জন্য একজন পার্মানেন্ট কর্মচারী মাইনে পায় 30,000 টাকা, 35,000 টাকা, 40,000 টাকা, আর সেই কাজটা করানো হবে কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকায়। এই জিনিস করা যাবে না, 2016 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। রাম মন্দির নিয়ে রায় আসার 8 মাসের মধ্যে মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেল, আর সমকাজে সমবেতনের রায় আসার পরে 8 বছর পার হয়ে গেছে, আজকে পর্যন্ত আমাদের দেশে সেই কাজ মোদী আইন করেননি, মমতা ব্যানার্জির আইন করেননি। তার পরিণতি কি হয়েছে? কেন্দ্র সরকারের আপনি ব্যাংক হোক, রেল হোক, বিমা হোক, যা যা সেক্টর রয়েছে কেন্দ্র সরকারের, এখানে ঈশাপুরে গানসেল ফ্যাক্টরি থেকে শুরু করে যত কেন্দ্রীয় সরকারি সংস্থা, স্টিল অথরিটি থেকে শুরু করে, বিএসএনএল থেকে শুরু করে, পোস্টাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে, যা যা আছে সব চলছে কন্ট্রাকচুয়াল স্টাফে, সব চলছে কন্ট্রাকচুয়াল স্টাফে। কারণ চাকরির কোনো নিরাপত্তা নেই। 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা মাইনে, আজ কাজ আছে তো কালকে কাজ নেই। আর পশ্চিমবঙ্গ সরকারের দিকে তাকান, বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, এমনকি স্কুলের চাকরি, টিচারের বদলে প্যারা টিচার, পুলিশের চাকরি, পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার, গোটা পশ্চিমবঙ্গ সরকার চলছে কন্ট্রাকচুয়াল চাকরিতে। পরিবহন শ্রমিক, যখন সুভাষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী ছিলেন, যখন শ্যামল চক্রবর্তী পরিবহন মন্ত্রী ছিলেন, বেলঘরিয়ার বাস ডিপোর একজন শ্রমিক কর্মচারী 30,000 টাকা মাইনে পেত, 25,000 টাকা মাইনে পেত। এখন এই শুভেন্দু অধিকারী আর সুভাষিস চক্রবর্তী, মদন মিত্ররা পরিবহন মন্ত্রী হয়েছে, তাদের হাতে সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী যাদেরকে কাজ দিয়েছিলেন, সেই লোকটা আছে 40,000 টাকা মাইনে পায়। আর এই শুভেন্দু অধিকারী, মদন মিত্রের হাতে ঘুষ দিয়ে চাকরি কেনা লোকগুলো 5,000 টাকা, 6,000 টাকা মাইনে পেয়ে এক পরিবহন দপ্তরে আজকে কাজ করছে। গোটা রাজ্যের থানাগুলো চলছে সিভিক ভলেন্টিয়ারে। 6 মাস, 1 বছর একটা কাজ করলে একজনের চাকরি পার্মানেন্ট হয়ে যায়। সিভিক ভলেন্টিয়ার এই ছেলেগুলোকে আজকে 8 বছর, 10 বছর ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আজ তাদের পুলিশের চাকরি পার্মানেন্ট হয়নি। এইভাবে রাজ্য সরকার চলছে, কেন্দ্র সরকার চলছে। আমরা বামপন্থীরা বলছি, এইটা কোনো বিকল্প হতে পারে না যে ভাই তুমি রেলে আর বিএসএনএল এ কন্ট্রাকচুয়াল স্টাফ রাখবে, তো আমিও পুলিশে আর কর্পোরেশনে, স্কুল কলেজে কন্ট্রাকচুয়াল স্টাফ রাখবো। বিকল্প সেইটা যেটা বামপন্থীরা বলছে, ডিওয়াইএফআই বলছে, ইনসাফ জাতীয় সংস্থা সমাবেশ বলছে, প্রত্যেকজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর চাকরিকে পার্মানেন্ট করতে হবে সরকারকে। নতুন সরকার ভারতে তৈরি হবে 2024 লোকসভার পরে। বামপন্থীরা যদি সেই সরকারে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে মানুষের আশীর্বাদে, সেই সরকারের কাজ হবে কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে মানুষকে শোষণ করার ব্যবস্থাকে শেষ করে কন্ট্রাকচুয়াল প্রত্যেকজন কর্মচারীকে নিজের নিজের চাকরিতে পার্মানেন্ট করার ব্যবস্থা করবে বামপন্থীরা। সেই সরকার তৈরি করার জন্য, সেই লড়াই করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। এইটা কোনো রাজনীতি নয় যে ভাই তুমি ওখানে রামের মন্দির বানাবে, তো মমতা ব্যানার্জি বলছে আমি এখানে দীঘায় জগন্নাথের মন্দির বানাবো। তুমি রাম নবমীর মিছিল করবে, তো আমি হনুমান জয়ন্তীর মিছিল করব। তুমি পুরোহিত ভাতা দেবে, তো আমি ইমাম ভাতা দেবো। এইটা কোনো রাজনীতির বিকল্প নয়। বিকল্প সেটা যেটা বামপন্থীরা বলছে, বাংলায় মসজিদের ইমাম ভাতা পেলে পাক,
বাংলায় মন্দিরের পুরোহিত ফাঁকা পেলে পাক, কিন্তু এই বাংলায় ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার সুযোগ পাক। এইটা হচ্ছে বিকল্প, এইটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি আমরা করতে চাই, এই বিকল্প আমরা তৈরি করতে চাই। এই লড়াই আপনারা আমাদের। তুমি যদি ব্যাপমে চুরি করতে পারো, তুমি যদি ন্যাশনাল হাইওয়ে তৈরি করার নাম করে চুরি করতে পারো, তাহলে আমি মমতা ব্যানার্জি, আমি কেন সারদায় নারদায় গরু চুরিতে, কয়লা চুরিতে, বালু চুরির কাজ করতে পারবো না? এইটা কোনো রাজনীতি হতে পারে না, এটা কোনো বিকল্প হতে পারে না। রাজনীতি সেটা, বিকল্প সেটা বামপন্থীরা মাথা তুলে যা বলতে পারে। 34 বছর আমরা সরকার চালিয়েছি, 10টা কাজ হয়তো করতে পেরেছি, হয়তো 10টা কাজ করতে পারিনি, সেটা আলাদা কথা। কিন্তু মাথা উঁচু করে বলতে পারি, কোনোদিন কারোর একটা নয়া পয়সা চুরি করিনি। আজ ভোটে হেরে যেতে পারি, আজ গতকাল জিতেছিলাম, আজকে হেরেছি, কালকে আবার জিতবো, কিন্তু যতদিন রাজনীতি করছি, যতদিন বেঁচে আছি, মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটবো। আঙুল তুলে কারোর ক্ষমতা নেই বলার যে কোনোদিন কারোর একটা টাকা চুরি করেছে। এইটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি আমরা করতে চাই, এই রাজনীতি আমরা একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি। আপনাদের কাছে আবেদন করছি, এই রাজনীতির আপনারা পাশে দাঁড়ান। নাহলে চাপ দেখছেন আপনাদের চারপাশে, বলুন তো, ধর্মপ্রাণ মানুষ যেখানে আমাদের শহর হচ্ছে, দেখতে পাচ্ছি মাঠের উপরে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরে যারা পুজো করেছেন তাদেরকে জিজ্ঞেস করছি, গির্জায় যারা প্রদীপ জ্বালিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করছি, যারা মসজিদে গিয়ে নামাজ পড়েছে তাদেরকে জিজ্ঞেস করছি, রাজনীতির নামে, ধর্মের নামে এটা কি ফ্যাকশনই হচ্ছে বলুন তো? লোকে চাকরি বাকরি পাল্টায়, লোকে ব্যবসা পাল্টায়, কিন্তু কোন লোক নিজের চাকরি পাল্টালো মানে তো নিজের ধর্ম পাল্টে নেয় না। একটা লোক আজকে যখন একটা চাকরি করছে, সে তখন বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করে, আর যখন সে অন্য চাকরিতে ঢুকলো অমনি বাড়িতে নামাজ পড়া শুরু করলো। এরকম তো করে না কেউ। এই তৃণমূল আর বিজেপি, এই শুভেন্দু অধিকারী, মুকুল রায়, এই অর্জুন সিংরা রাজনীতিকে চাকরি আর ব্যবসার জায়গায় নামিয়ে এনেছে। তাও নয় বুঝলাম, যেরকম ভাবে লোকে কোম্পানি পাল্টায়, মাইনে বেশি পেলে চাকরি পাল্টায়, এরা মাইনে বেশি পেলে পার্টি পাল্টায়, এই অবধিও বুঝলাম। কিন্তু বলুন তো, এইটা রাজনীতির নামে, ধর্মের নামে কি ছেঁচড়ামি হচ্ছে? যে যখন এই অর্জুন সিং, শুভেন্দু অধিকারীরা আগে তৃণমূল করত, রমজান মাসে টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম বরকতির পাশে বসে মাথায় ফেস টুপি পরে নামাজ পড়তো। এই লোকের চ্যাটার্জিরা গিয়ে নামাজ পড়তো ইমাম বরকতির পাশে বসে, যখন তৃণমূল করতো। যে তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো, এখন নামাজ পড়া ছেড়ে দিয়ে বলছে এবার আমরা রামনবমী মিছিল করবো। আর তুমি আমার সঙ্গে রামনবমী মিছিল করবে না, মানে তুমি হিন্দু বিরোধী, তুমি ভারত বিরোধী, তুমি দেশের বিরোধী, তুমি পাকিস্তানে চলে যাও। এটা ধর্ম হচ্ছে না ধর্মের নামে শেষামি হচ্ছে বলুন তো? যুগের পর যুগ মানুষ নিজের আস্থা থেকে, নিজের ভালোবাসা থেকে ধর্ম পালন করেছে, কিন্তু এরা আজকে ধর্মের নামে যা করছে, যারা ধর্ম মানেন না তাদের কথা ছেড়ে দিন, যে মানুষ ধর্ম মেনে এসছেন সেই মানুষকে জিজ্ঞেস এই নোংরামি করার। তাই আমি আমার কথা কি আর বাড়াবো না আপনাদের কাছে, আমি আপনাদের কাছে এইটা বলে আমার কথা শেষ করছি। দেখুন, তৃণমূল, ওদের দৌড় আমাদের জানা আছে। পুলিশ থাকলে ওরা কি করতে পারে, পুলিশ না থাকলে ওদের দৌড় কদ্দূর আমাদের দেখা হয়ে গেছে। যেখানে আমাদের এখানে মিটিং হচ্ছে, এখান থেকে রেল লাইন ধরে এগোলে ওই চাকদা পার করে কৃষ্ণনগরের আগে ওখানে তাহিরপুর মিউনিসিপ্যালিটি, আপনারা জানেন, এখান থেকে কয়েক কিলোমিটার, 50-60 কিলোমিটার দূরে তাহিরপুর। গত বছর তাহিরপুরে ভোট হলো, মিউনিসিপ্যালিটির ভোটের ফলাফল বেরোলো, রেজাল্ট বেরোলো। দুপুরবেলা দেখা গেল বামপন্থীরা ওখানে জিতেছে, তৃণমূল হেরে গেছে। দুপুরবেলা, দুপুর 2-2:30টার সময়, বিকেল 5:30, 3 ঘন্টা যেতে পারলো না। 3 ঘন্টার মধ্যে কলকাতা থেকে ওখানে ট্রান্সফারের অর্ডার চলে গেল। কার? তৃণমূল হেরে গেছে। তৃণমূলের পার্টি অফিস থেকে তৃণমূলের কোনো নেতার ট্রান্সফার হয়ে গেল, তৃণমূলের কোনো ব্লক সভাপতি পাল্টালো, কোনো যুব সভাপতি পাল্টালো, কেউ পাল্টালো না। ট্রান্সফার অর্ডার কার গেল? আপনাদের যে ইনসাফ যাত্রা আছে সেটা নিয়ে কি বলতে চান, আর এইখান থেকে কি আহ্বান দিতে চান? দেখুন, ইনসাফ যাত্রা 50 দিন ধরে হয়েছে, এখন হবে ব্রিগেড এর জনসমাবেশ, এবং এটা হচ্ছে ইনসাফ চাইবার ব্রিগেড। এবং মানুষ যৌবনের আহ্বানে জনগণের ব্রিগেড হবে, সমস্ত অংশের মানুষ, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, সব অংশের মানুষ। কারণ বাংলার মানুষ, আমাদের দেশের মানুষ इंसाफ चाहिए। हमारे साथ, हमारे नौजुवा के साथ, हमारे घर के लड़की के साथ, हमारे जो मजदूर मोहल्ला का जो मजदूर है उसके साथ, जो किसान है सबके साथ। ये दोनों सरकार है, बीजेपी का और तृणमूल का, ये दोनों सरकार ने बहुत सारा नाइंसाफ़ी किया है। इंसाफ के लिए वो लोग ब्रिगेड में जाए। नाइंसाफ़ी से आप क्या बताना चाह रहे हैं, क्या क्या नाइंसाफ़ी किया है? अरे मजदूर का मजदूरी कैसा मिला है, कृषक जो किसान है उसका फसल का दाम कैसे मिला, कुछ नहीं मिला। जो नए युवा है उसका नौकरी नहीं मिला। हमारे सरकार ने कहा था 2 करोड़ नौजुवा का नौकरी वो देगा हर साल, लेकिन हर साल कोई नौकरी नहीं हुआ, नौकरी नहीं हुआ है। हमारे सामने कुछ नहीं है,
सिर्फ मंदिर मस्जिद में ही हमारे देश अटक रहे हैं। आप सड़क पर आंदोलन करके क्या कीजिएगा? पार्लियामेंट में आपका मेजॉरिटी नहीं है, वो आप बैठ के पार्लियामेंट में मेजॉरिटी है, उसको लेकिन इसलिए तो हम कानून पास कर दे रहा। अरे इसलिए तो हम पब्लिक के सामने आए हैं कि पार्लियामेंट में थोड़ा सा लेफ्ट को भी आप भेजो। लेफ्ट को भेजने के बाद जो होगा, लेफ्ट पार्लियामेंट में होगा तो ये जो अन्याय हो रहा है, जो नाइंसाफ़ी हो रहा है, इसके खिलाफ वो आवाज़ उठाएंगे। यही तो बोल रहे हैं। सरकार जो है वो यहाँ पे करप्शन कर रही है और इसके साथ साथ बीजेपी सरकार भी जो है वो भी, उनके भी लोग कुछ ना कुछ करप्शन में मुलविस है। आप इसके बारे में क्या, इस करप्शन को कैसे देखिए दोनों चोर है। शुभेंदु अधिकारी देखिए गीता में न्याय का बात किया है ना, और शुभेंदु अधिकारी ने गीता लेकर वहाँ पर कलकत्ता में गीता बोल रहा है, तो उसके मुंह में हम न्याय का बात सुनेंगे? वो भी चोर है। हमारे यहाँ तीनों मिल का ही दोनों पार्टी है, बीजेपी है एक तृणमूल, और जो नागपुर है आरएसएस है उसका 2 ब्रांच है। यहाँ पर बीजेपी नाम का ब्रांच है, एक तृणमूल नाम का ब्रांच है। 7 जनवरी আপনার কি ডিমান্ড রাখছেন? अरे जो चोर है ना, जो चोरी कर रहा है, जो हमारे यहाँ पर काट मनी खा रहा है, जो बालू चोरी कर रहा है, कोयला चोरी कर रहा है, उस चोर को जेल में भेजना होगा। देखिए सबसे बड़ा चोर है भाईपो, कहाँ है? पीसी भाईपो को जेल में भेजना होगा और शुभेंदु को भी भेजना होगा। ये बात हम उठाएंगे और उठाएंगे। जो देश भेज रहा है, देश को रक्षा करने के लिए हम सबके सामने हमारे पीसी क्या चोरी की है जो आप जेल भेजेंगे? अरे सब जो चोरी हो रहा है हमारे गारुलिया म्यूनसिपैलिटी में जो चोरी हो रहा है उसका भाग तो कालीघाट में जाता है ना। हम 2024 को आप अपने पार्टी के प्लेटफॉर्म से कैसे देख रही हैं? देखिए हमारे पार्टी 2024 साल में भी लड़ाई लड़ेंगे और हम लोगों ने जो हमारे जनता है उसके सामने ये बात ही रखेंगे कि हमारे देश के लिए, हमारे राज्यों के लिए लेफ्ट का जो शक्ति है उसको थोड़ा मजबूत कीजिए। नेम एंड डिजिग्नेशन नाम? हम गार्गी चैटर्जी, CI2 ट्रेड यूनियन का जिला का सेक्रेटरी हूँ और हमारे CPIM पार्टी का राज्य कमेटी है। থ্যাংক ইউ। ভারতবর্ষের 2-3 বছর আগের রিপোর্ট, পুরনো রিপোর্ট, এখন আরও বেড়ে গেছে সংখ্যাটা, যে এখন পর্যন্ত ভারতবর্ষ 45 বছরের সব থেকে বেকারত্বের শীর্ষে আছে। সব থেকে বেশি বেকারত্ব এই মুহূর্তে ভারতবর্ষে। এদিকে আমাদের এই মুহূর্তে সারা যুব সমাজ বেরোজগার হয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 2 বছরের বেশি সময় ধরে আমাদের যোগ্য শিক্ষা চাকরি প্রার্থীরা তারা রাস্তায় গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে। সেইখানে একবারের জন্য মুখ্যমন্ত্রীর ইচ্ছে হয় না একবার যাওয়ার। ওখানে রাম মন্দির উদ্বোধন হচ্ছে আর এখানে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। মানুষকে আগে ভাত দিক, আমাদের দাবি এটাই। সে যে এখানকার স্ট্রিট কর্নার থেকে শুরু করে আমাদের ব্রিগেডের সব থেকে বড় সভা, সেখান পর্যন্ত আমাদের সারা রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে একটাই দাবি, বেকারদের হাতে কাজের ব্যবস্থা করো। স্কুলের যে অব্যবস্থাটা হয়ে রয়েছে, স্কুলের টিচার নেই, যোগ্য টিচাররা পড়াচ্ছে না, এখনও পর্যন্ত ঘুষখোর টিচাররা তারা চাকরি করছে, তাদের অনেকেই এখনও পর্যন্ত বিভিন্ন স্কুলে যুক্ত রয়েছে, সেখানে বাচ্চারা পরিষেবা পাচ্ছে না। এই বাচ্চাদের ভবিষ্যৎটাকে রক্ষা করো, আর যারা এই দুর্নীতির একেবারে মাথায় রয়েছে তাদেরকে নিয়ে জেলে করো। এই মূলত 3টে দাবি, আর সমস্ত ভ্রষ্টাচারীদের একটাই জায়গা হওয়া উচিত, জেল। এইটাই আমাদের মানুষকে বোঝানো। বেকারের হাতে কাজ দাও, সব বেকারের পেটে ভাত দাও। মানুষ ধর্ম নিজে নির্মাণ করে। হিন্দুদের দেশে এটা কোনোদিন ছিল না। সারা যুগের পর যুগ ধরে এই দেশে সমগ্র জাতি ধর্মের মানুষ একটা মিলন ক্ষেত্র ছিল। আজ সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা রিসেন্টলি প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দেখবেন, উনি ওড়িশার একজন ভদ্রলোক, মুসলিম ভদ্রলোকের সঙ্গে কথা বলছে, সরকারি অফিসার। তাকে বলছে, তাকে যখন পরিচয় করিয়ে দিল প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রী অনলাইনে নমস্কার করে বলছে যে জয় জগন্নাথ कैसे हैं। তো সেই ভদ্রলোক মুসলিম, সম্ভবত সে শুধু নমস্কার স্যার বা থ্যাংক ইউ স্যার এমন বললো। তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি শোনাই নেই দিয়া জয় জগন্নাথ। তার মানে আপনাকে বোঝানো হচ্ছে যে এই দেশটা কার। এই স্টেটমেন্টটার বিরোধী ডিওয়াইএফআই আজকে যে পথসভাটা করছে, ব্রিগেডে যে 7 তারিখের জনসভাটা করবে, তার একটাই স্টেটমেন্ট, এই দেশ সবার, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, ধর্মকে ধর্মের মতো থাকতে দাও, মানুষ বুঝে নেবে, মানুষের পেটে ভাত দাও, কাজে রোজগার দাও, তোমাকে ধর্ম দিয়ে বোঝাতে হবে না যে ধর্ম কে কোনটা বেছে নেবে। আমাদের একটাই দাবি, মানুষের হাতে কাজ চাই, আর কিচ্ছু না। 2024 কি আশা করছেন আপনি? গভর্নমেন্ট বদলাবে কি? দেখুন 2024 গভর্নমেন্ট বদলাবে কি না বদলাবে সেটা তো আগামী দিন বলবে, কিন্তু আমরা শুধু একটাই কথা বলতে চাই, আগামী দিন যদি এই গভর্নমেন্টকে মানুষ না সরাতে পারে, তবে জানবেন এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিল
2 থেকে 3 মিনিটের ডিসকাশন করে পার্লামেন্টে পাস হচ্ছে। বামপন্থীরা নেই, একজন বামপন্থী এমপি প্রতিবাদ করছে। যদি মানুষ এদেরকে না সরায়, বামপন্থীদেরকে যদি বেশি বেশি করে বা প্রগতিশীল কোনো শক্তিকে যদি পার্লামেন্টে না পাঠায়, তাহলে জানবেন আগামী দিন ভারতবর্ষ আর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কান্ট্রি থাকবে না। ভারতবর্ষের সংজ্ঞা কী হবে সেটা নরেন্দ্র মোদীরাই ঠিক করে দেবে। সুতরাং আমাদের লড়াই একটাই, সাম্প্রদায়িক নয় আমাদের দেশ। সাম্প্রদায়িকতার বিরোধিতা করে আমাদের গান্ধীজি থেকে শুরু করে, আমাদের এম.এন. রায় থেকে শুরু করে, আমাদের পি.সি. যোশীরাম, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারা সবাই লড়াই করে গেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে আসলে মাথায় গুলি করুন পুলিশকে। আমরা এইটা নিয়ে তখন অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু আজকে এই কথাটা বলার লোক নেই বলে এখন পর্যন্ত আজকে ভারতবর্ষে এরকম বজরং দলের বাদকদের নাচানাচি আর হিন্দু মহাসেনার এই সমস্ত বদমাইশি দেখতে হচ্ছে আমাদেরকে। সুতরাং আমরা একটাই কথা বলবো, যদি বামপন্থীরা না আসে তাহলে মানুষের ভবিষ্যৎকে মানুষের খুব দুশ্চিন্তায় পরিণত করতে হবে। দেখুন, আমার একটাই আবেদন, যে বিজেপি করে, যে তৃণমূল করে, তারা সবাই আমাদের সহ নাগরিক। এদের কারুর ওপর আমাদের কোনো রাগ নেই, কিচ্ছু নেই। সাধারণ যারা সমর্থক, সাধারণ যারা বিজেপি সমর্থক, যারা তৃণমূল সমর্থক, আমাদের সমস্যা একটাই, যে এই মানুষগুলোকে হয়তো আমরাও বোঝাতে পারছি না। তাদের শুধু একটাই কথা বলবো, একবার আমাদের কথাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন। কারণ আপনি দেখবেন একটা মিডিয়াও বামপন্থীদের কথা দেখাবে না। আপনাদের মতো কিছু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আমাদের কাছে আসছেন, আপনারা অনেক ভালো কাজ করছেন বলে কিছু মানুষ জানতে পারছে। আমাদের দিক থেকেও হয়তো আপনাদের কাছে সম্পূর্ণ বার্তাটা পৌঁছচ্ছে না, যে কারণে আপনাদেরকেও বোঝাতে পারছি না। শুধু যেটা বোঝাতে পারছি না সেটা একটাই, যে আপনি আমাদের যে রক্তদান শিবিরগুলো হয় না, যে রক্তদান শিবিরে দেখবেন করোনার সময় বারাসাত মহকুমা হসপিটালে একটা রিপোর্ট বেরিয়েছিল যে 80% রক্তদান করেছে SFI-DOF-এর ছেলেরা। এর মধ্যে একবারও লেখা ছিল না যে কার রক্তটা কজন হিন্দু দিয়েছে, কজন মুসলমান দিয়েছে। যদি কোনোদিন হসপিটালে ভর্তি হয়ে আপনার গায়ে যে রক্তটা ছিল, রক্ত লেগেছে, যদি প্রয়োজন হয় আপনি কিন্তু বিচার করে নেন ওটা হিন্দু রক্ত না মুসলমানের রক্ত। কাজেই কেন এখন আপনার দেশটাকে ভাগ করার চাচ্ছে একটা লোক, যে নিজের এডুকেশনাল সার্টিফিকেটটা পর্যন্ত দেখাতে লজ্জা পায়, দেখাতে পায়নি, সেই লোকটা আজকে দেশ চালাচ্ছে। এটা আমাদের সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার। গোধরার ঘটনার হাতে যা রক্ত লেগে আছে সে আমাদের প্রধানমন্ত্রী। এমন একটা লোকের কথা শুনবেন না, মীনাক্ষীদের কথা শুনবেন, যারা নিজেদের সুবর্ণ ভবিষ্যতের সুযোগ ছেড়ে দিয়ে যারা রাস্তায় এসেছে, যারা আপনার কাজের অধিকার নিয়ে লড়াই করেছে, সেই রেড ভলান্টিয়ারদের কথা শুনবেন, যারা আপনাদের বাড়িতে অসুস্থ করোনা রোগীটার মুখের মাস্কটা তখন খুলে দিয়ে, যখন কেউ আপনাদের তাকিয়ে দেখছিল না, তারা আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছে। কাজের দিকে থাকবেন নাকি ধর্মের দিকে থাকবেন? ধর্ম তো আপনি ঠিক করবেন, আপনি কি মেনে চলবেন, কেন অন্যের কথা শুনবেন? ওই জন্য প্রগতিশীলের পথে আসুন আর সমস্তভাবে নিজের চোখ কান খোলা রেখে মত তৈরি করুন। এটাই আবেদন আমাদের আজকের সব জনসংখ্যার কাছে। অনির্বাণ সরকার, DYFI লোকাল কমিটির সেক্রেটারি গারুলিয়া, আর উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য DYFI। থ্যাংক ইউ।